আমার বাসর ঘরে অন্য একজন নারী এসে শুয়ে পড়লেন। এই নারীটি আর কেউ নন, আমার স্বামীর প্রথম স্ত্রী। আমি শুধু নির্বিকার চিত্তে সবটা দেখে গেলাম। যথেষ্ট চেষ্টা করলাম নিজেকে নিয়ন্ত্রণ করার। আমার বাসর ঘরে শুয়ে ওই মহিলা আমার দিকে তাকিয়ে বিকট হেসে বললেন, এটা আমার ঘর, তুই যাকে বিয়ে করেছিস সেও আমার, তোর কোনো অধিকার নাই, কোনো অধিকার না। আমি শুধু হালকা একটা নিঃশ্বাস নিলাম। আগে থেকে এমন পরিস্থিতিতে পড়ার জন্য প্রস্তুতি ছিলাম। অপেক্ষা করতে লাগলাম আমার স্বামী নামক মানুষটার আগমনের। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যে গম্ভীর মুখে ঘরে প্রবেশ করলেন আকাশ মির্জা, যিনি সম্পর্কে আমার স্বামী। আকাশ ঘরে আসতে আমি তার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালাম। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললাম, এই মহিলা এখানে কি করছেন? আমি তো আপনাকে এই শর্তেই বিয়ে করেছিলাম, যেন যেদিন আমার সাথে আপনার বিয়ে হবে সেদিন আপনি এই আপদটাকে বিদায় করবেন। তাহলে কেন করলেন না এমন? আকাশ তাকালেন তার প্রথম স্ত্রীর দিকে, বেশ করুণার চোখেই তাকালেন, যে দৃষ্টি দেখে আমার হাসি পেল। আসলে কি এই মানুষটার মনে বিন্দুমাত্র করুণা রয়েছে? যদি থাকতো তাহলে শুধুমাত্র সন্তান হচ্ছে না জন্য কেন নিজের প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে অন্য একটা বিয়ে করে নিলে অনায়াসে? আমি অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শহরের বিখ্যাত মির্জা পরিবারের বউ হয়েছি, এতেই আমি খুশি। বাকি কার সাথে ন্যায় হলো আর কার সাথে অন্যায় হলো সেই নিয়ে আমার বিশেষ কিছু যায় আসে না। আকাশ মির্জা তার প্রথম স্ত্রী অনিতাকে আদেশ দিলেন, নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখনই এ বাড়ি ছেড়ে চলে যাও। আকাশ মির্জার কথা শুনে উম্মাদের মতো আচরণ করতে লাগলেন অনিতা। ফুল দিয়ে সজ্জিত বাসার ঘরটা একেবারে এলোমেলো করে দিলেন। সব কিছু এদিক ওদিক ছুড়লেন। উঠে এসে আকাশ মির্জার কলার চেপে ধরে বললেন, তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না আকাশ? আমি তোমার স্ত্রী, তুমি কিভাবে পারো শুধুমাত্র আমি বাচ্চা জন্ম দিতে অক্ষমের জন্য আমাকে ছেড়ে দিতে? কিভাবে? আকাশ মির্জা আমার দিকে এক পলক তাকালেন, এরপরই দ্রুত অনিতাকে ধাক্কা দিয়ে নিচে থেকে দূরে সরিয়ে দিয়ে বললেন, তোমার আমার মধ্যে সব সম্পর্ক শেষ। আমি ইতিমধ্যেই তোমাকে মৌখিক তালাক দিয়েও দিয়েছি। ইসলাম মতে 3 তালাক দিলেই সম্পর্কের সমাপ্তি ঘটে। এখন শুধু কাগজে কলমের সম্পর্কটা শেষ হওয়া বাকি। অনিতা আকাশ মির্জার পায়ের কাছে বসে পড়লেন, অসংখ্য আকুতি মিনতি করলেন শুধুমাত্র নিজের সংসার বাঁচানোর জন্য। কিন্তু আকাশ মির্জার কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। তিনি আবার বেশ গর্জে উঠে বললেন, এসব নাটক করা বন্ধ করো, হয় ভালোই ভালোই বিদায়ী হও, আর নয়তো আমি সিকিউরিটি ডেকে তোমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য করব। সহসাই আকাশ মির্জার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালেন অনিতা। তারপর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেন। থুতু ছিটিয়ে দিলেন আকাশ মির্জার মুখে। ঘটনার আকস্মিকতায় আকাশ মির্জা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ ভর্তি হয়ে গেল অনিতার থুতু দিয়ে। আমার কাছে দৃশ্যটা বেশ মজাদারই লাগলো। তবে একটু পরেই অনিতা আমার দিকে এসে আমার গালে ঠাটিয়ে একটা সর মারলেন। হতবিহ্বল আমি রাগী দৃষ্টিতে তাকালেই উনি আরও একটা সর বসিয়ে দিলেন। এরপর আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে বললেন, তোমরা কখনোই সুখী হবে না, দেখে নিও। এক নারীর চাপা আর্তনাদ কখনো বৃথা যাবে না। বলে তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি ওনার যাওয়ার দিকে তাকালাম। আকাশ মির্জা এসে আমার কাছে আলতো করে হাত বুলিয়ে দিলেন আমার গালে। তার প্রতিটি স্পর্শে আমি কেঁপে উঠলাম। উনি ঠিক সেই জায়গাতেই হাত বুলিয়ে দিলেন যেখানে অনিতা সর মেরেছিল। উনি বেশ মায়ামাখা কণ্ঠে আমার উদ্দেশ্যে বললেন, তুমি একদম কষ্ট পেও না। আমার মুখে থুতু দেওয়া তোমাকে সর মারার উপযুক্ত শাস্তি ওই অনিতা পাবেই। আমি শুধু আর ঝামেলা বাড়াতে চাই না জন্য কিছু বললাম না। আজ রাত তোমার জন্য চিরস্মরণীয় করে তোলার ব্যবস্থা করছি আমি। অনিতার স্বর খেয়ে যতটা না খারাপ লাগছিল, তার থেকে কয়েক গুণ ভালো লাগলো ওনার মুখে এমন মধুবর্ষী বয়ান শুনে। উনি আমাকে রেখে গেলেন দরজার শিক লাগিয়ে দিতে। এরপর পুনরায় ফিরে এলেন আমার কাছে। আমাকে আপাদমস্তক ভালো করে পরখ করে নিয়ে বললেন, তুমি যাও, এসব বাড়ি গহনাগাটি খুলে সাধারণ কিছু পরে নাও। এসবে মনে হয় তুমি অভ্যস্ত নও। এখন অভ্যস্ত না হলেও ধীরে ধীরে ঠিকই অভ্যস্ত হয়ে যাব। মির্জা বাড়ির বউ হয়েছি বলে কথা, একটু তো এসবের সাথে মানিয়ে নিতেই হবে। আচমকাই আকাশ মির্জা নিজের গভীর আলিঙ্গনে সিক্ত করলেন আমাকে। ওনার এই গভীর আলিঙ্গন আমার মনে ভালো লাগার বীজ বপন করল। যদিও উনি আমার জীবনের প্রথম পুরুষ নন, এর আগে আমি আরও অনেক পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়েছি। তবে ওনার স্পর্শে আলাদাই একটা মাদকতার গন্ধ পেলাম। ওনার শরীর থেকে ভেসে আসা পুরুষালী গন্ধ আমাকে মাতাল করে তুলল।
আমি ক্রমশই হারিয়ে যেতে লাগলাম ভিন্ন একটা দুনিয়ায়। ক্রমশই ওনার স্পর্শ গভীর থেকে গভীরতর হতে লাগলো। আমাকে খাটে শুইয়ে দিলেন তিনি। আমার হৃদস্পন্দন দ্রুত বাড়তে লাগলো। উনি নিজের পরনের পাঞ্জাবিটা খুললেন, আমায় গলার মধ্যে মুখ ডুবিয়ে দিলেন। ধীরে ধীরে তার স্পর্শ আরও গভীর হতে লাগলো। আমাদের মধ্যকার এই সম্পর্ক চূড়ায় উপনীত হতে যাবে এমন সময় হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ কানে এলো। আমাদের দুজনেরই অবস্থা এখন বেশ নাজুক, চরম উত্তেজিত হয়ে আছে দুজনেই। অপরদিকে দরজা ধাক্কানো বাড়তে লাগলো। কোনো উপায় না পেয়ে ক্ষিপ্ত মেজাজ নিয়ে উঠে পড়লেন আকাশ মির্জা। পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে দরজাটা খুলে দিলেন। সাথে সাথে ঘরে প্রবেশ করলেন এক মধ্যবয়সী নারী, যিনি সম্পর্কে আমার শাশুড়ি মা, আকাশের মা শেফালি মির্জা। উনি এই বাড়ির কর্ত্রী। শুনেছি ওনার মুখের উপর এই বাড়িতে কেউ কোনোদিন কথা বলতে পারেন না। ওনার কথাই নাকি এখানে শেষ কথা। উনি বাসর ঘরে এসে প্রথমে আমার দিকে তাকালেন, এরপর আকাশকে বললেন, তুমি একটু আমার সাথে নিচে চলো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে আম্মু? তুমি জানো না, আমি কৈফিয়ত চাওয়া একদমই পছন্দ করি না। যদি ভালো চাও তো আমার সাথে এসো। আর এই যে মেয়ে, তুমি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। আমি হতবাক হয়ে গেলাম শেফালি মির্জার কথা শুনে। উনি তো নিজেই আমাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিলেন। তাহলে এখন কি হলো যে উনি আমাকে তাড়িয়ে দিতে চাইছেন? নিজের ভাবনার মধ্যে আমি শুনতে পেলাম উনি আবারও গলা খাকড়ি দিয়ে বললেন, কি হলো, শুনতে পারলে না? আমি কি বললাম? যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে বিদায় হও এ বাড়ি থেকে। আমি করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকালাম। উনি আমার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বললেন, আম্মু যা বলছে তাই করো। আমি তো তাজ্জব বনে গেলাম। এই লোকটা কি তাহলে মাম্মাস বয়? সবসময় মায়ের কথাতে উঠবস করেন। প্রথমে মায়ের কথায় নিজের প্রথম স্ত্রীকে ফেলে আমায় বিয়ে করলেন, আর এখন আমাকেই চলে যেতে বলছেন। কিন্তু আমি তো ওই অনিতার মতো অবলা নই, তাই নিজের অধিকার ছাড়তে আমি নারাজ। সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি বললাম, এটা আমার শ্বশুরবাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না। সাথে সাথে শেফালি মির্জা আকাশকে আদেশ দিলেন, এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বের করে দে। আকাশ তার মায়ের বাধ্যগত ছেলের মতো কাজে করলো। আমার অনিচ্ছা সত্ত্বেও টানতে টানতে আমায় ঘর থেকে বের করতে লাগলো। আমাকে যখন আকাশ মির্জা মধ্যরাতে বাড়ি থেকে বের করে দিল, তখন আমি অসহায় হয়ে পড়ে রইলাম রাস্তায়। ভীষণ ক্রোধে আমার মাথা ধরে আসছিল। ইচ্ছে করছিল সব কিছু একদম শেষ করে দেই। তবে আমি নিজেকে শীঘ্রই সামলে নিলাম। এত অপমানের পর এখন নির্লজ্জের মতো মির্জা বাড়িতে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ঠিক করলাম নিজের বাড়িতেই ফিরব। বাড়িতে ফেরার কথা ভাবতেই হঠাৎ আমার মনে এলো তুহিনা চৌধুরীর কথা। উনি আমার সৎ মা, বর্তমানে আমার বাড়ি ওনার অধীনেই। খুব ছোটোবেলায় আমার মা মারা যান। তারপরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আনেন তুহিনা চৌধুরীকে। তুহিনা চৌধুরী আমাদের বাড়িতে আসার পর বদলে যায় আমার জীবন। আমার খুব করে মনে আছে, সেই সময় আমি 14 বছর বয়সে পা রেখেছিলাম। সবে বয়ঃসন্ধিকালে পা রেখেছি। অনেকটাই অবশ ছিলাম। উনি আসার পরে মায়ের অভাব ভীষণ করে বোধ করতে লাগলাম। বাবাও দিন দিন কেমন জানি অচেনা হতে লাগলেন। একটা সময় তুহিনা চৌধুরী একটি ছেলে সন্তানের জন্ম দিলেন। ব্যাস, কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়ে গেল। বাবা আমার দিকে যেটুকু খেয়াল রাখতো সেটাও আর রাখলো না। শুধুমাত্র আমার খরচ চালিয়ে সারত। এসব দেখে ধীরে ধীরে জীবনের প্রতি আমার মনটা বিষিয়ে ওঠে। আমিও ধীরে ধীরে অন্ধকার জগতে পা রাখি। এত অবহেলা অনাদরে আমার ভিতরের আলো আমি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। 10ম শ্রেণীতে পড়া অবস্থাতেই আমি নেশার জগতে পা রাখি। সঙ্গে সঙ্গে ছেলে সঙ্গ তো আছেই। নিজের জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে ভাবতে ভাবতে আমি টের পেলাম রাত বাড়ছে। এই অবস্থায় একটা মেয়ের এভাবে রাতে একা থাকা নিরাপদ নয়। তাই আমি নিজের সেলফোন বের করলাম, কাঙ্ক্ষিত নাম্বারটি ডায়াল করে কল লাগালাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ হলো। বিপরীত দিক থেকে শুনতে পেলাম একজনের ঘুম জড়ানোর কণ্ঠস্বর। হাই তুলেও বলল, হ্যালো, কে বলছেন? আমি তো জম বলছি, তাড়াতাড়ি তোর গাড়ি নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে আয়। দরপড়িয়ে বিছানা থেকে উঠে বসে নিহান। ডেস্কের উপর থেকে নিজের চশমাটা তুলে পড়ে নেয়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, আনিকা তুই এত রাতে কেন ফোন করছিস? এখন তো তোর বাসর হওয়ার কথা। আবার কোনো বিপদ হলো নাকি? বিপদের আর বাকি আছে কি? তুই আয় তো, ফোনে এত কথা বলা সম্ভব না। আচ্ছা তুই ওখানেই থাক, আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। আর শোন, আসার সময় আমার জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কোক নিয়ে আসবি। খুব খিদে পেয়েছে।
পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা। আমি ফোনটা কেটে দিলাম। তারপর এদিক ওদিক তাকালাম। এখন চলছে নভেম্বর মাস। ইতিমধ্যে অল্প অল্প শীতও পড়তে শুরু করে দিয়েছে। মধ্যরাত্রায় শীত যেন একটু বেশি। শীতে কাঁপতে লাগলাম আমি। গায়ে বাড়ি কোনো পোশাকও নেই। এটুকু পরে ডায়েরির পাতা বন্ধ করলো আলিয়া। তাকালো নিজের সমক্ষ বসে থাকা মেঘলার দিকে। মেঘলা খুবই আগ্রহ নিয়ে বলে উঠল, আরে এই নিহানি তোর মায়ের সে বেস্ট ফ্রেন্ড, তাই না? যে সবসময় তোর মায়ের পাশে ছায়াসঙ্গী হয়ে থাকতো। আলিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ইনি এসে। তুই ডায়েরিটা পড়া বন্ধ করলি কেন? পড়তে থাক। আমার তো তোর মায়ের গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমার একটুও ভালো লাগছে না মেঘলা এসব পড়তে। আমার মায়ের চরিত্র এমন ছিল, আমার ভাবতেও খারাপ লাগছে। উনি কিনা আরেকজনের সংসার ভেঙেছিলেন। তুই এই হীনমন্যতায় ভুগিস না আলিয়া। উনি যা করেছেন তার দায় তো সম্পূর্ণ ওনার উপরই বর্তায়। তুই তো কোনো অন্যায় করিসনি। আমি কিছু বুঝতে পারছি না, যে মাকে ছোটবেলা থেকে নিজের আদর্শ মেনে এসেছি, আজ কিনা তার সম্পর্কে এসব জানতে হচ্ছে। মেঘলা আলিয়ার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট পাস না রে। এরকম কত কিছুই তো থাকে আমাদের স্মৃতির আড়ালে, যা হয়তো অনেকের কাছে অপ্রকাশিত। তুই পড়, কন্টিনিউ কর। আমার পক্ষে আর পড়া সম্ভব নয় মেঘলা। আলিয়া বিব্রেট। এত সহজে ভেঙে পড়লে চলবে না। তোর মনে আছে আন্নিকা আন্টি মৃত্যুর আগে তোকে কি বলেছিল? উনি তোকে বলেছিলেন, যতই খারাপ লাগুক না কেন তুই যেন কোনোভাবেই এই ডায়েরি পড়া বন্ধ না করিস। তোর মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর এই ডায়েরিতে আছে, এমনকি তোর পিতৃ পরিচয়ও। মেঘলার কথায় আলিয়া প্রভাবিত হয়। সে নিজেকে শক্ত করে পুনরায় ডায়েরি পড়বে এমন ভাবনা থেকে আবারও ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। পাক্কা 20 মিনিট আমাকে নিহানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হলো। মশার কামড়ে আর কনকনে শীতে ইতিমধ্যে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। নিহান যখনই আমার সামনে এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলো, আমি তৎক্ষণাৎ নিজের সব সাফা ক্ষোভ উগড়ে দিলাম ওর উপর। খিটখিটে গলায় বললাম, এতক্ষণ লাগে তোর আসতে? এখান থেকে তো তোর বাড়ি বেশি দূর নয়, তাহলে এত কেন দেরি হলো? তোকে যে খাবার আনতে বলেছিলাম এনেছিস? নিহান আমার দিকে তাকিয়ে বুবন বোলানো হাসি দিয়ে বলল, তোর জন্য খাবার গরম করতে গিয়েই তো দেরি হলো। এত রাতে তো আর কেউ রেস্টুরেন্ট খুলে রাখিনি আমার জন্য, তাই বাধ্য হয়ে আমার ফ্রিজে থাকা বিরিয়ানি গরম করে আনলাম। আর সৌভাগ্যবশত একটা কোকের বোতলও পেলাম ফ্রিজে। আচ্ছা তাড়াতাড়ি দে, আমার খুব খিদে পেয়েছে। নিহান আমার দিকে খাবার বাড়িয়ে দিতেই আমি নিয়ে খেতে শুরু করলাম। সত্যি ভীষণ খিদে পেয়েছিল। আমাকে গপাগপ খেতে দেখে নিহান মিটি হাসতে লাগলো। আমি ব্রু পাকিয়ে বললাম, কী রে, এভাবে হ্যাবলার মতো হাসছিস কেন? না না, কিছু না। তুই আমায় আগে বলতো এত রাতে তুই বাহিরে কী করছিস? আমি একে একে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই নিহানকে খুলে বললাম। সব কথা শুনে নিহানের সোয়াল শক্ত হয়ে উঠল। আমি তাকিয়ে দেখলাম রাগে ওর হাতের শিরা উপশিরা সব ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলানোর চেষ্টায় আছে ও। সেটাও বেশ বুঝলাম। নিহান আমায় বলল, তুই খাওয়া শেষ করে চল আমার সাথে। ওই আকাশ মির্জা এবং তার মাকে আমি উচিত শিক্ষা দিব। আরে ভাই চিল, এত মাথা গরম করলে চলে নাকি? আমি তো আজ হোক কাল হোক মির্জা বাড়িতে ফিরবই, তবে এভাবে না। ওরা যেভাবে অপদস্থ করে আমাকে বের করে দিয়েছে তার থেকেও দ্বিগুণ সম্মান নিয়ে আমায় ফিরিয়ে নেবে, তুই দেখে নিস। নিহান আর কিছু বলতে যাবে তার আগেই আমি ইশারা করে ওকে থামিয়ে দিলাম। এরপর ওর গাড়িতে বসে পড়লাম। ওর নাম ধরে ডেকে বললাম, জলদি এসে ড্রাইভ কর, আমার খুব ঘুম পাচ্ছে। কোথায় যাবি এখন তুই? তোর বাড়িতে। কি? কেন, কোনো অসুবিধা আছে? না নেই। আমি মৃদু হাসলাম। জানতাম নিহান আমার মুখের উপর না বলতে পারবে না। সেই স্কুল লাইফ থেকে আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। আমাদের সম্পর্কে এত মজবুত দিয়ে আমাদের দেখে কেউ কেউ ভাবতো যে আমরা রিলেশন করি, কিন্তু সত্যি বলতে আমার জীবনে নিহানই একমাত্র ছেলে যার সাথে আমি রিলেশনে যাইনি। ক্লাসের কোনো ছেলেই বাকি রাখিনি, কিন্তু নিহান সবসময় আমার বন্ধু হয়েই ছিল। একজন প্রকৃত বন্ধু যে সবসময় আমার পাশে থেকেছে। তাই তো আমি চোখ বন্ধ করে ওকে ভরসা করি। ও কিন্তু অনেক মেধাবী, সবসময় ক্লাসের টপার ছিল। ওর চোখের চশমা তো সেই টপারের পরিচয়ই বহন করে। বর্তমানে ও নিজের একটা বিজনেস ফার্ম গড়ে তুলেছে, বেশ পরিশ্রমীও। নিজের বন্ধুর জন্য এত প্রশংসা করছি না, আসলেই ও বেস্ট। নিহানের বাড়িতে এসে ওর বিছানায় গা এলিয়ে দিলাম আমি। নিহান আমার দিকে শান্তভাবে তাকালো, সামান্য রেগে বলল, আমার বিছানাটা এইভাবে দখল করে নিলি? লোকে শুনলে কি বলবে যে অন্যের বিয়ে করা বউ তার বাসর রাতের দিন আমার খাটে এসে শুয়ে পড়েছে।
আমি হেসে বললাম, তো সব কিছুর উপরেই তো আমার অধিকার আছে। আমার সেই ছোটোবেলার বন্ধু বলে কথা। আর রইল কথা বাসর ঘরের, সে তো আমাদের বাসর ঘরেও আকাশের প্রাক্তন বউ এসে শুয়ে পড়েছিল। সত্যি নাকি? তা না হলে আর বলছি কি। বাদ দে, তোকে একটা মজার কথা বলি। বল। ওই মির্জা বাড়িতে একদিন থেকেই আমি ওখানকার সম্পর্কে অনেক গোপন তথ্য জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? ওই আকাশ মির্জার বাবা আবুল মির্জাই তো বায়োলজিক্যাল ফাদার, তাই না? আমার কথাটা যে নিহানের পছন্দ হলো না, সেটা তার মুখভঙ্গি দেখে বোঝা গেল। একটা রাগ লক্ষ্য করলাম ওর চেহারায়। আমিও রাগকে পাত্তা না দিয়ে বললাম, ওই মির্জা বাড়ির ইতিহাস সম্পর্কে আরও অনেক কথাই শুনেছি। বাড়ির বহু আগের কাজের মেয়ে জরিনা থেকে। ওই মির্জা বাড়ির সব ছেলেদেরই কালো অতীত আছে। এক একটা নারীর লুবি আর বন্ড। সমাজের সবাইকে নিজেদের ভালো চেহারা দেখায়, আর ভিতরে ভিতরে এসব কথা বাদ দে না। আমি তো এটাই বুঝতে পারছি না, তুই ওই ফ্যামিলিতে বিয়ে করতে কেন গেলি? তোর জন্য কি আর কোনো ভালো ছেলে ছিল না? আমাকে বলতি, আমি তোর জন্য ভালো ছেলে এনে দিতাম। আমি তো ভালো মেয়ে নই ব্রো। তাহলে আমি একটা ভালো ছেলেকে কিভাবে নিজের সাথে জড়াতে চাইবো বল? তাই তো মনে হলো ওই আকাশ মির্জাই একেবারে আমার জন্য পারফেক্ট ম্যাচ। নিহান আর কিছু না বলে পাশের ঘরে চলে গেল। আমি ওর বিছানায় শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বসলাম। বিশাল একটা হাই তুলে উঠে দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলাম কিচেনের দিকে। নিহান রান্না করছিল। ছেলেটা বেশ রান্নাও করে। আমি ওর ফাঁসে গিয়ে বললাম, কি হলো, থামলি কেন আলিয়া? আলিয়া মেঘলার দিকে তাকিয়ে বলল, এরপর ডায়েরির কিছু পেজ গায়েব। তাহলে একটা কাজ কর, পরের পেজ যেখানে আছে সেখান থেকে পড়তে শুরু কর। আলিয়া আবারও পড়তে শুরু করে। এভাবে যে হঠাৎ খুনের কেসে ফেসে যাব সেটা আমি গুণাক্ষরেও টের পাইনি। তাও না আবার কাকে? আকাশ মির্জার প্রাক্তন স্ত্রী অমিতাকে। যে মেয়েটাকে বাসর ঘরে সেই অপ্রীতিকর ঘটনার পর আর কখনো দেখিনি, তার খুনের দায় কিনা আমার উপর এসে বর্তালো। দেশের আইন ব্যবস্থার উপর আমার বিশ্বাস যেটুকু ছিল সেটুকু আর রইল না। যদিও আমি এখন পুলিশ কাস্টাডিতে নেই, নিহানের সহায়তায় আত্মগোপনে আছি রাঙামাটির একটি প্রত্যন্ত এলাকায়। নিহান বলেছে ও সত্যিটা উদ্ঘাটন করার চেষ্টা করবে, তারপরেই আমাকে ফিরিয়ে আনবে। আমিও ওর কথা মেনে নিয়েছি। রাঙ্গামাটিতে এসে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে নিজেকে মানিয়ে নিয়েছি আমি। এখানকার পরিবেশ যেমন সুন্দর, তেমনি সুন্দর এখানকার মানুষের ব্যবহার। বর্তমানে এক উপজাতি এলাকার পাশেই আমি রয়েছি। এদিকটায় চাকমা উপজাতির বাস। গ্রামটা বেশ শুনশান এলাকা। এখানে অবধি আমার খোঁজ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে থেকে ধরা দিব। গ্রামটির নাম তিয়াই, যার অর্থ সূর্যের ভূমি। এই গ্রামের সকল মানুষদের দেখি প্রতিদিন ভোরে সূর্যের উদয়কালে বিশেষ এক প্রার্থনায় সমাগত হতে। যতদূর শুনলাম এখানকার লোকেরা সূর্য দেবতার আরাধনা করে। এখানে বেশ বাহারি খাবারও পাওয়া যায়। এখানকার মানুষেরা কৃষিকাজ করে, এছাড়াও শিকার করেও খায়। গ্রাম পাশে একটি বিশাল হ্রদ বিদ্যমান, সেখান থেকে অনেকে মাছ ধরে খায়। এত সব সুবিধার মধ্যেও কিছু অসুবিধা রয়েছে এখানে, যার অন্যতম হলো এখানে সারাদিন খুঁজলে আপনি নেটওয়ার্ক পাবেন না। বিশুদ্ধ পানীয় জলের অভাবও রয়েছে। এত সব কিছুর পরেও এই গ্রামে যে বিষয়টা আমায় মুগ্ধ করে সেটা হচ্ছে তেহাইও। আনুমানিক 25 কি 26 বছরের তাগড়া যুবক। এই গ্রামের গ্রাম প্রধানের একমাত্র ছেলে। দেখতে বেশ ফর্সা, লম্বা, চাকমা হওয়ার কারণে গোলগাল চেহারা, যেমনটা হয় আর কি। ওর প্রতি কেন জানি আমি আলাদা একটা আকর্ষণ অনুভব করি ইদানিং। ছেলেটা আসলেই অনেক আকর্ষণীয়। ছেলেদের প্রতি এই আকর্ষণ যদিও কিছু নতুন না, প্রথমবার কোনো পুরুষের গভীর স্পর্শে মাতোহারা হওয়ার পর থেকেই। পড়তে পড়তে ডায়েরিটাই ছড়ে দিল আলিয়া। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। মেঘলা এসে বসলো আলিয়ার পাশে। তাকে শান্ত করার চেষ্টা করলো। আলিয়া মেঘলাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে বলল, সবাই বলে না আমাকে অনেকটা চাকমাদের মতো দেখতে? তাহলে আমি কি আমার মা আর ওই তেহাইয়ু নামের লোকটার নোংরামির ফসল? মেঘলা, চুপ কর আলিয়া, তুই চুপ কর। এসব কেন তুই ভাবছিস? এমন তো নাও হতে পারে। আর কিছু না কিছু জানতে চাই না, আমার জানতে হবে না নিজের পিতৃ পরিচয়, কিন্তু আমার পক্ষে আর ডায়েরি পড়া সম্ভব নয়। নিজের পূজনীয় মায়ের অতীতের এসব বিশ্রী কাহিনী আমি আর জানতে চাই না। যতটুকু সম্মান তার জন্য বাকি ছিল সেটাও না হলে আর আস্ত থাকবে না। মেঘলা ডায়েরিটা তুলে নিল। আলিয়াকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলল, তোকে পড়তে হবে না, আমি তোকে বাকি কাহিনী পড়ে শোনাচ্ছি, তুই মনোযোগ দিয়ে শোন। রাঙামাটিতে এসেছে 1 মাস হলো।
এরই মধ্যে তোহাইয়ের সাথে কোনোদিন সেভাবে কথা হয়নি। একদিন আমি নিজে থেকে আগ বাড়িয়ে পরিচয় করে নিলাম। ওর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ছেলেটা বেশ নম্রভদ্র। আমার আবার এমন নম্রভদ্র ছেলে পছন্দ নয়। ভালো ছেলেদের ঠিক হজম করতে পারি না। আমার পছন্দ ঠিক আমারই মতো কোনো প্লে বয় ছেলে। যেমন আমি প্লে বয় গার্ল, তেমনি এক প্লে বয়ের সাথে তো আমাকে মানায় না, তাই না? দিনগুলো বেশ ভালোই যেতে লাগলো। কিন্তু ওই যে কথায় আছে না, সুখ হলো শৈবালের নীড়। সুখ বা ভালো মুহূর্ত সত্যি ভীষণ ক্ষণস্থায়ী। তাই তো শেষ রক্ষা হলো না। ফুলে শেষ পর্যন্ত আমার খবর পেয়েই গেল। বর্তমানে তারা গোটা গ্রামটা ঘিরে রেখেছে। আমার আর পালানোর কোনো পথ নেই। হয়তো এখন আমাকে স্যারেন্ডার করতেই হবে। আমি জানি আমি একজন মহাপাপী, তবে মানুষ হত্যার মতো জঘন্য আমি করিনি। যে কাজটা করিনি তার জন্য শাস্তি পাবো না এটুকু ভরসা আমার আছে। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিলাম। এটুকু পড়েই থামলো মেঘলা। আলিয়ার দিকে তাকিয়ে বলল, দেখলি, তুই শুধু শুধুই এত কিছু ভেবে নিচ্ছিলি। ওই তোহাইয়ের সাথে তোর মায়ের কিছুই হয়নি। আলিয়া বেশ অধৈর্য হয়েই বলল, পরের পৃষ্ঠায় যা তাড়াতাড়ি। আমি এর পরের ঘটনাগুলো জানতে চাই। ঠিক আছে, পড়ছি। ডায়েরির পাতা উল্টিয়ে পরবর্তী পাতায় চোখ রাখলো মেঘলা। প্রস্তুতি নিলেও পড়া শুরু করার। আমাকে জেলে রাখা হলো বেশ কয়েকটা দিন। এই সময় আমি বুঝতে পারলাম নিহানের কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ। আসলে ছেলেটার জীবনই আমি অনেক বিশাল একটা জায়গায় জড়ে আছি, যার বিশালতা হয়তো খুব সহজে বলে বোঝানো সম্ভব নয়। আমার জন্য এদিক থেকে ওদিক ছোটাছুটি করেও আমাকে নিরপরাধ প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা করতে লাগলো। আজ আমাকে কোর্টে নেওয়া হলো। আমার পক্ষে একজন উকিল ঠিক করেছে নিহান। অপরদিকে আমার বিপক্ষেও একজন উকিল আছেন। বিচার কার্য শুরু হলো। বিপক্ষের উকিল প্রশ্ন করার সুযোগ পেতেই আমাকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করতে লাগলেন। আমিও সচেতনভাবেই উত্তর দিতে লাগলাম। এরই মধ্যে তিনি মনগড়া ভিত্তিহীন কাহিনী বলতে শুরু করে দিলেন। তিনি বললেন, আপনি মিস্টার আকাশ মির্জা জীবনে প্রবেশ করতে চেয়েছিলেন। অবশ্যই এর কারণ ছিল তার অর্থ প্রতিপত্তি, তাই নয় কি? আর এই জন্যই আপনি ওনাকে নানানভাবে সিডিউস করতে লাগলেন। আপনার মতো একজন লাশময়ী নারীর থেকে ইঙ্গিত পেলে মহাপুরুষ বাদে কোনো ছেলেই চুপ থাকতে পারবে না। আকাশ মির্জাও পারেনি। আপনার মতো চরিত্রহীন নারী যা পারেন তাই করলেন। নিজের শরীর বিলিয়ে ওনার কথা শুনে চিৎকার করে উঠল নিহান। উঠে দাঁড়িয়ে বলল, ওর নামে আর একটাও বাজে কথা বলবেন না। এখানে একটা কেসের বিচার কাজ চলছে, কারো ক্যারেক্টার নিয়ে নয়। বিচারক নিহানকে বসতে বললেন এবং বিপরীত পক্ষের উকিলও এমন কথা বলতে নিষেধ করলেন। তবু উনি দমলেন না। বলতে লাগলেন, আকাশ মির্জাকে সিডিউস করে বিয়ে করার পর অমিতা আপনার জীবনে সমস্যা হয়ে দেখা দেয়। তাই আপনি ওনাকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই তো রাতে যখন উনি ঘুমিয়ে যান তখন আপনি ওনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। আমি বললাম, এসব সত্য নয়। অমিতাকে আমি মারিনি। কোনো অপরাধীই নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করে নেয় না। তবে আমার কাছে প্রমাণ আছে যে খুন আপনিই করেছেন। বলেই তিনি তার সহকর্মীকে ইশারা করেন। তার সহকর্মী একটি ফরেন্সিক রিপোর্ট এনে বিচারককে দেখান। তারপর আমার বিপরীত পক্ষের উকিল আলমগীর ইসলাম বলেন, এই ফরেন্সিক রিপোর্ট থেকে স্পষ্ট যে মিসেস অমিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাথে সাথে আপনি এর সাথে সংযুক্ত ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটাও দেখে নিতে পারেন। মিস অমিতার লাশের পাশে যে বালিশটা পাওয়া গেছে সেখানে মিসেস আর্নিকার হাতের ছাপ রয়েছে, যা থেকে স্পষ্টতে বোঝা যাচ্ছে খুনি উনি নিজেই। আমি সূক্ষ্ম চোখে খেয়াল করলাম আকাশ মির্জা ও শেফালি মির্জার দিকে। তাদের দুজনের চোখই চকচক করছে, মুখে লেগে আছে হাসির রেখা। তাদের শয়তানি বেশ বুঝলাম আমি। ওনারাই যে অমিতার খুনি এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ আমার নেই। কিন্তু আমি এই কেসে বাজেভাবে ফেসে যাচ্ছি। আমার পক্ষের উকিল রফিকুল ইসলাম বলেন, এই ফরেন্সিক রিপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট থেকে কিছুই প্রমাণিত হয় না। এমনও তো হতে পারে অন্য কেউ ওনাকে খুন করার পর কৌশলে এই বালিশে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা লাশের পাশে রেখে দিয়েছে। রফিকুল ইসলামের কথা শুনি আমার মনে পড়ল, আমি আর আকাশ মির্জা ঘনিষ্ঠ হতে যাচ্ছিলাম তখন আমি একটা বালিশ খামচে ধরেছিলাম। তাই সেখানেও আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া অসম্ভব কিছুই নয়। আমার কাছে ধীরে ধীরে আবার সব পরিষ্কার হতে লাগলো। সেদিন কেন আকাশ মির্জা বলেছিলেন অমিতা উচিত শিক্ষা পাবে, কেন সেদিন তারা দুজনেই আমায় বাড়ি থেকে বের করে দিল, সব এবার আমার কাছে জলের মতো পরিষ্কার। নিজের পক্ষে প্রমাণ পেতে আমি বলে উঠলাম, মাননীয় আদালত, ফরেন্সিক রিপোর্টে নিশ্চয়ই রোগীর মৃত্যুর সময়ও বলা আছে। বিচারক সম্মতি জানালেন। আমি মৃদু হেসে প্রশ্ন করলাম, সময়টা জানতে পারি? 28 অক্টোবর রাত 12টায়।
আমি বুঝলাম অমিতা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে অমিতাকে খুন করা হয়েছে। রফিকুল ইসলাম বলেন, এত তাড়াতাড়ি আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করা যাবে না। আগে এই বিষয় নিয়ে আরও অনেক তদন্তের প্রয়োজন। বিচারক আজকের মতো এখানে বিচার কার্য শেষ করলেন। পরবর্তী শুনানি ঠিক হলো 5 দিন পরে। সেদিন কারাগারে নিহান আমার সাথে দেখা করতে এলো। নিহানের সাথে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমি ওকে জানালাম আমার মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ওরা অমিতাকে খুন করেছে। নিহান আমাকে আশ্বাস দিয়ে বলে, তুই কোনো চিন্তা করিস না আর্নিকা, আমি যে করেই হোক তোকে নির্দোষ প্রমাণ করবই। আমি ভরসা পেলাম। নিহানের উপর যে আমার অনেক ভরসা আছে। এরপর 3 দিন নিহানের কোনো খুঁজই পেলাম না। ভিতরে ভিতরে উদ্বিগ্নতা বাড়ল বই কমল না। 3 দিন পর হঠাৎ করে নিহানের মা নূর মির্জা আমার সাথে দেখা করতে এলেন। ওনার আরও একটা পরিচয় হলো, উনি আকাশ মির্জার বাবা, আজিজুল মির্জা চাচাতো বোন তথা তার সন্তানের মা। যতদূর জানি বিয়ের আগে ওনাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শেফালি মির্জার সাথে বিয়ের পরেও নাকি সে অবৈধ সম্পর্ক চলতে থাকে। নূর মির্জা প্রেগনেন্ট হয়ে গেলে নিজের সন্তানের পিতৃ পরিচয় দাবি করেন সবার সামনে। তখন তাকে মির্জা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি একাই নিহানকে বড় করে তোলেন। নূর মির্জা আমায় বললেন, তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। জানো, তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমার ছেলেটা বিপদে পড়ে গেছে। ওরা ওকে বন্দি করে রেখেছে। বলেছে তুমি যদি আদালতে এই খুনের দায় স্বীকার করে না নাও তাহলে আমার ছেলেটাকে, আমি একজন মা হয়ে তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাচ্ছি আর্নিকা। এ মায়ের অনুরোধটা তুমি রাখো। তাছাড়া এটাও ভেবে দেখো নিহান তোমার জন্য কি করেছে। তোমার কি উচিত নয় ওকে সাহায্য করা? ও যাতে বাঁচতে পারে সে ব্যবস্থা করা? আমি মানুষটা যেমনই হই বিবেকহীন নই। নিহান আমার জন্য অনেক করেছে। আজ আমি ওর সব উপকারের প্রতিদান দিলাম। আদালতের সবার সামনে যে অন্যায়টা আমি করিনি তা স্বীকার করে নিলাম। দিলাম সেই মিথ্যে জবানবন্দি যে আমি অমিতাকে বালিশ চাপা দিয়ে খুন করেছি। কারণ আমি ওকে আকাশ মির্জার জীবন থেকে যেতে বললেও ও রাজি হয়নি, যাতে আমার স্বার্থে আঘাত লাগে। আদালত আমার মৃত্যুদণ্ডের শাস্তি ধার্য করে। আমার চোখে জল চলে এলো। আমার ফাঁসি কার্যকর হওয়ার ঠিক কয়েকদিন আগেই নিহান আবারও কেসটা রিওপেন করল। ওর কাছে থাকা সব প্রমাণ একত্রিত করল, যার মধ্যে কিছু টেপ রেকর্ডার ভিডিও ফুটেজও ছিল, যা থেকে স্পষ্ট হয় সেদিন আমাকে বাড়ি থেকে বের করার পর আকাশ ও তার মা অনিতাকে প্রথমে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজি না হওয়ার কারণে তাদের মাথায় রাগ চেপে যায়। 2 মা ছেলে মিলে চরম নির্মমতার পরিচয় দেয়। বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করে। তারপর কৌশলে আমার হাতের ছাপওয়ালা বালিশ দিয়ে আমাকে ফাঁসায়। এমনকি নিহানকে আটকে রেখে আমাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করে। তারা ভাবে নিজেরা নিরপরাধ সেজে থাকবে। তবে যার কাছে নিহানের মতো বন্ধু আছে তার কোনো বিপদ হওয়া এতটাও সহজ নয়। আমার ক্ষেত্রেও তাই হলো। নিহানের ছত্র ছায়ায় চলল আমার জীবন। দিন চলে যেতে লাগলো। নিরপরাধ প্রমাণিত হওয়ার পর আমি সাধারণভাবে ঘুরতে লাগলাম। নিজের স্বাভাবিক জীবনের প্রত্যাবর্তন করলাম আমি। তবে ইদানিং নিহানের অনেক পরিবর্তন আমি লক্ষ্য করে চলেছি। ছেলেটার মধ্যে যে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে তার অন্যতম হচ্ছে ইদানিং ও আমার প্রতি একটু বেশি কেয়ারিং হয়ে উঠেছে। ওর চোখে আমি আমার প্রতি অন্যরকম অনুভূতি লক্ষ্য করছি, যা আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার এতদিনের পুরনো বন্ধু আমাকে আর আগের নজরে দেখছে না। ব্যাপারটা মোটেই খুশি হওয়ার মতো নয়, বরং আমার জন্য অনেক চিন্তার একটি বিষয়। আমি ভাবলাম একদিন নিহানের সাথে বসে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তবে আমাকে কিছু বলার মতো হলো না। তার আগে একদিন নিহানের মা নূর খাতুন আমার সাথে দেখা করলেন। উনি আমার সামনে বেশ থমথমে মুখ নিয়ে বললেন, তুমি নিহানের জীবন থেকে সরে যাও। ওনার কথার কোনো অর্থ বুঝতে না পেরে যখন আমি ওনাকে প্রশ্ন করলাম উনি ঠিক কী বোঝাতে চাইছেন, তখন উনি রেগে বললেন, নিহান নাকি আমাকে ভালোবাসে। এমনকি উনি নিহানকে বিয়ের কথা বলায় নিহান নাকি বলেছে বিয়ে করলে সে আমাকেই করবে, না হলে আর করবে না। ওনার কথা শুনে ভীষণ অবাক হলাম আমি। নিহানের মনে আমাকে নিয়ে এমন অনুভূতি থাকতে পারে তা আমার মাথায়ও আসেনি। উনি আমাকে বললেন আমাকে নিজের বউ হিসেবে কখনো মানতে পারবেন না। আমার চরিত্র নিয়েও অনেক কথা তুললেন। শুনতে খারাপ লাগলেও ওনার বলা একটা কথাও মিথ্যে ছিল না। কোনো মাই বা কেন চাইবে আমার মতো একটা চরিত্রহীন মেয়েকে নিজের ছেলের বউ করতে? তাই উনিও চাননি। আমি ওনাকে কোনো দোষ দেব না। আমি বরং ভাবতে লাগলাম কিভাবে সব সামলানো যাবে। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কি করব। সিদ্ধান্তের মোতাবেক আমি নিহানের সাথে দেখা করলাম। নিহানকে এনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলতেই নিহান আমাকে বলল সে আমাকে বিয়ে করতে চায়।
আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। তাই তো নিহানকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওর যোগ্য নই। ও যেন নিজের উপযুক্ত কাউকে বিয়ে করে। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। আমি ওকে বোঝাতে না পেরে ব্যর্থ হয়ে ফিরলাম। এদিকে নূর খাতুনও ক্রমাগত আমাকে চাপ দিতে লাগলেন। আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে রইলাম। কি করব না এমন ভাবনা থেকে আমি একটা জরুরি সিদ্ধান্ত নিলাম। আমি নিহানকে একদিন ডেকে বললাম, ও যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে যেন আমার দেখা মেয়েকে বিয়ে করে। নিহান আপত্তি জানাতেই আমি নিজের মিথ্যে ক্যান্সারের রিপোর্টটা দিলাম ওর দিকে। বলা বাহুল্য, এই রিপোর্টটা আমি আমার এক পরিচিত ডাক্তারের থেকে টাকার বিনিময়ে বানিয়ে নিয়েছি। আমি রিপোর্ট কার্ডটা ওকে দিয়ে বললাম আমি আর বেশি দিন বাঁচব না, আর এটাই আমার শেষ ইচ্ছে যেন ও আমার পছন্দের মেয়েকে বিয়ে করে। আমার কথা শুনে নিয়ান বাচ্চাদের মতো কাঁদছিল। ওকে কাঁদতে দেখে আমার ভীষণ খারাপ লাগলেও আমার কিছু করার ছিল না। বুকে পাথর চেপে আমি ওর সামনে মিথ্যে অভিনয় করে যাচ্ছিলাম। আমার অভিনয়ে বাধ্য হয়ে নিহান বিয়ে করলো অন্য একটি মেয়েকে। মেয়েটির নাম ছিল নয়না। ভদ্র সভ্য একটি মেয়ে, যার মন মানসিকতাও অনেক সুন্দর ছিল। সবথেকে বড় কথা, ও আমার মতো নষ্ট ছিল না। নয়না ও নিহানকে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে দেখে আমার অনেক ভালো লাগলো। বছর ঘুরতে না ঘুরতে নয়নার নিহানের মেয়ে দুনিয়ায় এলো। এরই মধ্যে আমি মরে যাওয়ার নাটক করে নিহান ও নয়না জীবন থেকে দূরে সরে এসেছি। আমার স্মৃতি অমর করে রাখতে আমার সাথে মিলিয়ে নিহান ওর মেয়ের নাম রাখলো আলিয়া। আলিয়া স্তম্ভিত হয়ে গেল। উৎফুল্ল হয়ে বলল, তার মানে আমি মায়ের মেয়ে নই? আমি মায়ের বন্ধু নিহান আর তার স্ত্রীর মেয়ে? তাহলে আমি কিভাবে মায়ের কাছে এলাম? মেঘলা বলল, তুই একটু ধৈর্য ধর, শেষ একটা পেজ বাকি আছে, আমি সেটা পড়ছি, তাহলে হয়তো বা ক্লিয়ার হবে। মেঘলা আবারও ডায়েরিটা পড়তে শুরু করলো। বেশি শোক বোধ হয় কারো কপালে সয় না। খুব সহজেই মানুষের গোছালো জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটা প্রমাণ আমি আবারও পেলাম। নিহান ও নয়না নিজেদের মেয়েকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেল, কিন্তু কেউ আর ফিরল না। দুজনেই একটি দুর্ঘটনায় মারা গেল। তবে সৌভাগ্যক্রমে তাদের মেয়ে আলিয়া বেঁচে রইল। নূর খাতুন এই মেয়েটির দায়িত্ব নিতে চাইল না, তাকে অনাথ আশ্রমে দিতে চাইল। এটা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমার জীবনে নিহানের অবদান ভোলার মতো নয়। ও ছিল জন্যই আজ আমি বেঁচে আছি। তাই আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম নিহানের মেয়ের দায়িত্ব আমিই নিব। আর তাই নিলাম। আলিয়াকে দত্তক নিয়ে ওকে নিজের মেয়ের মতোই মানুষ করতে লাগলাম। নিজের মধ্যে অনেক পরিবর্তন আনলাম। জীবনে অনেক পাপ করলেও আমি এরপর একজন পরেজগার বান্দা হওয়ার চেষ্টা করলাম। পর্দা করলাম, ইসলাম মেনে চললাম। আলিয়াকেও সেই শিক্ষায় শিক্ষিত করলাম। ওর কাছে তাই আমি একজন আদর্শ মা। কিন্তু স্মৃতির আড়ালে লুকিয়ে থাকে এই কথাগুলো জেনেও কেউ আমায় আগের মতো সম্মান করবে? নিশ্চয় না। তবু আমি চাই ও জানুক নিজের আসল পরিচয়। আমাকে ঘৃণা করার বিনিময়ে হলেও জানুক। আলিয়া চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। সে হঠাৎ করে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আমি মাকে ঘৃণা করি না, কখনোই করতে পারবো না। ওই মানুষটা আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, তাকে আমি কিভাবে ঘৃণা করি? তবে হ্যাঁ, ওনার আগের যে চরিত্র ছিল তার জন্য ওনাকে ক্ষমা করা সম্ভব নয়। কিন্তু আমি তো আমার জন্মের পর এক নতুন ওনাকে দেখেছি, যিনি সবসময় পর্দার মধ্যে থেকেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা জাকাত সব পালন করেছেন, মৃত্যুর আগে ওমরা হজেও গিয়েছেন, গরিব দুঃখীদের সাহায্য করেছেন। আমি সেই পরিবর্তনশীল মানুষটাকে কিভাবে ঘৃণা করব? কাঁদতে কাঁদতে বলতে লাগলো আলিয়া। আলিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মেঘলা আলিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে আর্নিকার রেখে যাওয়া চিঠিটা পড়তে বসেছে। মেঘলার এখনো মনে আছে আর্নিকা মৃত্যুর আগে তাকে আলাদা করে ডেকে চিঠিটা দিয়েছিল। আর্নিকার প্রতি মেঘলাও কম কৃতজ্ঞ নয়। সে তো একটা অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, যার বাবা মা কেউ নেই। আর্নিকা প্রতিদিন অনাথ আশ্রমে গিয়ে তার খোঁজখবর নিত। আশ্রমে সবার জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে যেত। প্রতিদিন তাদের নতুন জামা দিত। এসব কথা মনে পড়তে মেঘলার খারাপ লাগে। তার মনে পড়ে যায় আলিয়ার সাথে দেখা করার পূর্বে আর্নিকা তাকে ডেকে কি বলেছিল সে কথা। আর্নিকা তাকে ডেকে বলেছিল, এটা আমার ডায়েরি, এখানকার শেষের কিছু পৃষ্ঠা ছেড়ে ফেলে তুমি এই নতুন লেখাগুলো ফেভিকল দিয়ে আটকে দাও। মেঘলা তখন কোনো প্রশ্ন না করে তাই করে। এই চিঠির মধ্যে ডায়েরির আসল লেখাগুলো আছে। মেঘলা এই আসল লেখাগুলো বের করে পড়তে থাকে। নয়নার সাথে নিহানের বিয়ের আগে সে জানতে পারল আমার অভিনয়ের কথা। আমার যে ক্যান্সার হয়নি সেটা জেনেও রেগে গেল, আবার খুশিও হলো। ভীষণ জেদ করতে লাগলো আমাকে বিয়ে করার জন্য।
আকাশ মির্জার সাথে অনেক লড়াই করে আমার ডিভোর্সের ব্যবস্থাও করলো। আমি নিহানের এই তীব্র ভালোবাসার ফিরিয়ে দিতে পারিনি। ওর অযোগ্য জেনে ওকে বিয়ে করেছি। তবে বিয়ের পর থেকেই আমি নিজেকে বদলে নিয়েছি। এ বদলে নেওয়া প্রতিশোধ ছিল নিহান নিজেই। ও আমাকে নিজের কৃতকাজের জন্য তওবা করে ইসলাম মানতে পরামর্শ দিল। আমিও তাই করলাম। ধীরে ধীরে ইসলামের পথে আসলাম। জীবনে শান্তি ফিরে পেলাম। বছর ঘুরতে না ঘুরতে আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। ভীষণ খুশি হলাম। নিহানও অনেক খুশি ছিল আমাদের সন্তানের আগমনের কথা শুনে। এরই মধ্যে একদিন হঠাৎ আমার জীবনে নতুন বিপর্যয় নেমে এলো। দুজনে মিলে হাসপাতালে গেলাম আমার চেক আপ করাতে। সেই হাসপাতালে হঠাৎই দুর্বৃত্তরা হামলা চালালো। জিম্মি করলো অনেককেই। তার মধ্যে আমিও নিহানও ছিলাম। আমি ভীষণ ভয় পেয়ে গেছি। নিজের জন্য নয়, নিহান আর আমার অনাগত সন্তানের জন্য। অনেক বাক বিতণ্ডার পর পুলিশের সাথে চুক্তির মাধ্যমে ওরা কিছু কিছু জিম্মি করা মানুষকে মুক্তি দিতে সম্মত হয়। কিন্তু সমস্যা হয় এখানেই, তারা হয় আমাকে মুক্তি দিবে আর না হয় নিহানকে। আমি মনে প্রাণে চাইছিলাম নিহান মুক্তি পাক, কিন্তু তার হয়ে ওঠে না। নিহান আমার আর আমার সন্তানের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। আমি সেদিন নিহানকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছি। সেটাই ছিল আমাদের শেষ দেখা। এরপর নিহানকে আমি দেখি নিথর দেহে। এটুকু লেখা পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে মেঘলা। সত্যিকারের ভালোবাসার পরিণতি কেন সবসময় এমন হয়? মেঘলার এখনও মনে পড়ে আর্নিকার বলা শেষ কথা। তিনি বলেন, আসল সত্যটা যেন সবসময় স্মৃতির আড়ালেই থাকে। আমি চাই না যে আমার মেয়ে জানুক সে এক দুশ্চরিত্রা মায়ের মেয়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে স্মৃতির আড়ালে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।